বছর দুয়েক আগে একটা কনফারেন্সে নীতিন গডকরিকে প্রশ্ন করা হয়েছিল, গডকরিজি, দেশে কি চালকবিহীন গাড়ি আসবে? এই যে এত এত বড় বড় সমস্ত এক্সপ্রেসওয়ে, হাইওয়ে তৈরি হচ্ছে। নীতিন গডকরি এমনি খুব রসিক মানুষ। যারা জাতীয় রাজনীতির অন্দরে খবর রাখেন তারা জানেন নীতিন গডকরি অত্যন্ত রসিক মানুষ, একজন খুব দক্ষ এন্টারপ্রেনিয়ার। এবং নীতিন গডকরির সাথে নাগপুর শহরে যদি যান, কাউকে জিজ্ঞাসা করবেন, কোনো সিনিয়র লোককে নীতিন গডকরি সম্পর্কে, বলবে ওই লুনা নীতিন। লুনা নীতিন মানে বুঝতে পারছেন না, বোঝাটাই স্বাভাবিক। উনি একটা লুনা মোপেড নিয়ে ঘুরে বেড়াতেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করতেন এবং তার সাথে সাথে তিনি অর্গানাইজ করতেন, কোঅপারেটিভ অর্গানাইজ করেছেন। কেন্দ্রের খুব দক্ষ মন্ত্রী এবং 2024-এ ভারতীয় জনতা পার্টিকে যদি কেন্দ্রে ক্ষমতায় আসতে হয় তাহলে নীতিন গডকরির উপর ভরসা করতেই হবে। নীতিন গডকরিকে বলা হয় ফ্লাইওভার ম্যান। প্রচুর ফ্লাইওভার তৈরি করেছেন মহারাষ্ট্রে তিনি যখন পূর্তমন্ত্রী ছিলেন, এবং যখন তিনি এই দেশের ইনফ্রাস্ট্রাকচারের দায়িত্বে মন্ত্রী হলেন, গোটা দেশ জুড়ে একের পর এক এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে। নীতিন গডকরিকে যখন প্রশ্ন করেছিলেন সাংবাদিক, তখন তিনি কিন্তু ঘাবড়ে যাননি। তিনি বলেছিলেন, না না, আমি জানি চালকবিহীন গাড়ি হয়তো আগামীর ভবিষ্যৎ, কিন্তু যদি ভারতবর্ষে এটাকে ইমপ্লিমেন্ট করা হয় তাহলে প্রায় 20 লক্ষ মানুষ তো বেকার হয়ে যাবেন। এটা আমি থাকতে করতে দেব না, বরং আমি অন্য বিকল্প ভাবছি। এই মানুষগুলোকে আমি যদি ইথানল তৈরি করার ক্ষেত্রে এনগেজ করতে পারি তখন না হয় ভাবা যাবে। সত্যিই তাই, ভারতবর্ষে এখন ইথানলের প্রোডাকশনস বেড়ে গেছে এবং আর কিছুদিন পরেই দেখতে পাবেন যে পেট্রোল ডিজেলের সাথে ইথানল মিশিয়ে গাড়ির মধ্যে ঢালা হচ্ছে। আর ঠিক যখন এই ঘটনাটি ঘটতে থাকবে ততদিনে ভারতবর্ষে চালকবিহীন গাড়িও এসে যাবে। কৌতূহল হচ্ছে, এত বড় একটা দেশ, জনসংখ্যাও বিপুল, তাই বলে চালকবিহীন গাড়ি? হ্যাঁ, এরকম ঘটনাই ঘটতে চলেছে। সৌজন্যে আবারও তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গোটা দেশ জুড়ে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে কৌতূহল চড়চড় করে বাড়ছে। আর এই কৌতূহল দেখে আমারও কৌতূহল বেড়ে চলেছে, তাই একের পর এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আপনাদের কাছে আপডেট দিতে থাকি। চালকবিহীন গাড়ি নিয়ে আসছি। নমস্কার, শুরু করছি আজকের পর্বের জনকৌতূহল। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন বিস্ময়কর দৃশ্য আর কয়েকদিন পরে দেখা যাবে ভারতের অলিতে গলিতে। ভারতের বুকে এক দুর্দান্ত ইলেকট্রনিক গাড়ি আনতে উদ্যোগী হয়েছে স্টার্ট আপ সংস্থা -0। এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছেন গগনদীপ রিহাল ও গুরসিমরাং কালরা। বেঙ্গালুরুর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর এই সংস্থা চালক ছাড়া গাড়ি চালিয়ে এক অসম্ভবকে সম্ভব করতে চাইছে। কোম্পানির তরফে ইতিমধ্যে দাবি করা হয়েছে চালকবিহীন এই ধরনের গাড়ি হলো ভারতের প্রথম অটোনোমাস গাড়ি। ক্যামেরা, সেন্সার, সুইফটের দ্বারা চালিত এই ইলেকট্রিক প্রোটোটাইপের নাম হলো জেড পড। কোন রকম স্টিয়ারিং হুইল ছাড়াই ছুটছে -0 জেড পড ইলেকট্রনিক কার। গাড়িটির বিশেষ বৈশিষ্ট্য হলো পরিবেশগত ও ভৌগোলিক কোন রকম বাধাই এআই এর সাহায্যে সহজেই অতিক্রম করতে পারবে। গাড়িটিতে হাই রেজলিউশন ক্যামেরা এমনভাবে বসানো হয়েছে যে গাড়িটিতে একটি স্ট্রং নেটওয়ার্ক তৈরি হয়েছে। এইসব ক্যামেরাগুলোই হলো গাড়িটির প্রাথমিক সেন্সর সিস্টেম। সেন্সরযুক্ত ক্যামেরাগুলো গাড়ির আশপাশে রিয়েল টাইম ছবি ক্যাপচার করে সেগুলো এআই সিস্টেমে পাঠিয়ে দেয়। নেভিগেশন, গতি নিয়ন্ত্রণ, বাধা এড়ানোর মতো যাবতীয় সিদ্ধান্ত নেয় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর প্রক্রিয়াটি। বলা বাহুল্য, গাড়িটিতে থাকা লেভেল 5 অটোনমি গাড়িটিকে অটোনোমাস ড্রাইভিং এর সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে। গগনদীপ রিয়াল এই চালকবিহীন গাড়ি ড্রাইভারলেস কার সম্পর্কে বলেছেন, তাদের স্টার্ট আপ সংস্থা কোনো রকম গাড়ি আগে তৈরি করেনি, কারণ তাদের গাড়ি তৈরি করার কোনো রকম পরিকল্পনা ছিল না। কিন্তু শুধুমাত্র একটি প্রোটোটাইপ তৈরি করেছে যা শোকেস করার কাজে আসবে। তাই এই ধরনের হাই টেকনোলজি কার এখনো পর্যন্ত রাস্তায় চলার পারমিশন পায়নি। পারমিশন পেতে গেলে অবশ্য কাঠখড় পোড়াতে হবে। কারণটা আর কিছু অস্বাভাবিক নয়, তার কারণ গোটা বিশ্বব্যাপী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে আছে। অমূলক পুরোটা নয়, তার কারণ বহু ট্র্যাডিশনাল যে সমস্ত কাজ আমরা তো অভ্যস্ত,
যিনি গাড়ি চালান, যাকে ড্রাইভার বলা হয়, সেই ড্রাইভার ছাড়া একটা গাড়ি চলবে পুরোটাই হচ্ছে সেন্সার বসানো, রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে, অথচ কোনো চালক নেই। আমাদের দেশে নিরাপত্তার প্রশ্ন আছে, কর্মসংস্থানের প্রশ্ন আছে। এমনকি বিশ্বের যে সমস্ত দেশ জনবহুল না এবং অতি উন্নত, অর্থাৎ পাশ্চাত্যের দেশগুলো, তারাও বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে সরকার বা রাষ্ট্রকে নীতি প্রণয়ন করতে হবে। পরিষ্কার বলে দেওয়া হবে যে এই ক্ষেত্রে কোনো রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অ্যালাউ করা হবে না। তার কারণ এটা ধ্বংসাত্মক। আবার যে কোনো ধ্বংসের মধ্যেও একটা সৃষ্টির বীজ থেকে থাকে, এ তো আমরা জানি, প্রত্যেক ভারতবাসী জানেন। তার কারণ তারা নিজেরা কাজ করেন, সৃষ্টিশীল মানুষ, তারা খেটে খান। তাই এই খাটনিকে যদি লাঘব করার বিষয়ে আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে তারা সাদরে গ্রহণ করবে। যেমন ধরা যাক এআই চিপের কথা যদি বলি, আমরা তো জানি এক একটা মেমোরি চিপ কত ডেটা সে তার মধ্যে সংগ্রহ করে রাখে। সেই চিপ ঢোকক, ডেটাগুলোকে বার করে নিয়ে আসো, সেই ডেটার থেকে আরও ডেটার জন্ম হবে। যুগটাই তো ডেটার যুগ, তথ্যের যুগ। সেই চিপ কীরকম গোটা পৃথিবীতে রেভলিউশন এনে দিয়েছে। এবার যদি তার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিপ তৈরি হয়, তাহলে এটাকে কি আটকানো ঠিক হবে, নাকি এটাকে বাড়তে দিতে হবে? এই প্রশ্ন জুড়েও শুরু হয়েছে কৌতূহল। কারণ আর কিছুই নয়, দক্ষিণ কোরিয়া জানিয়েছে যে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিপ তৈরি করতে চায়। গোটা বিশ্বে এটা আরও এক ধরনের একটা রেভলিউশন ঘটিয়ে দেবে। ঠিক সেটা কি? শিল্প পর্যবেক্ষক যারা রয়েছেন তারা বলছেন, মেমোরি চিপ বাজারে দক্ষিণ কোরিয়ার আধিপত্য, শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা, এই ইকোসিস্টেম দেশটিকে বিশ্বব্যাপী এআই চিপ তৈরিতে সুবিধা দিয়ে থাকে। এশিয়া ভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ডাল্টন ইনভেস্টমেন্টের গবেষণা বিশ্লেষক জেমস লিম বলেছেন, দক্ষিণ কোরিয়ার মেমোরি চিপগুলো অত্যন্ত শক্তিশালী। এআই এর জন্য প্রচুর মেমোরির প্রয়োজন হয়। তাছাড়া মেমোরি চিপ বাজারে দক্ষিণ কোরিয়ার আধিপত্য দেশটিকে এক বড় ধরনের সুবিধা দেয়। 2027 সালের মধ্যে বিশ্বের শীর্ষ 3টি পাওয়ার হাউসের মধ্যে হয়ে উঠতে চায় একজন দক্ষিণ কোরিয়া। তাছাড়া দেশটি ডিজিটাল কৌশল নির্ণয়ে অনেকাংশে যুক্তরাষ্ট্র ও চীনকে অনুসরণও করে। দেশটির বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রী জং হো লি সিএনবিসিকে জানিয়েছেন, তাদের লক্ষ্য মেমোরি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে শীর্ষস্থানীয় অবস্থান বজায় রাখা। এআই সেমিকন্ডাক্টরের মতো দ্রুত বর্ধনশীল ও প্রতিশ্রুতিশীল ক্ষেত্রগুলো দক্ষিণ কোরিয়া বিশিষ্ট খেলোয়াড় হিসাবে আবির্ভূত হতে চায়। বিশ্বব্যাপী রীতিমতো আলোচনা সৃষ্টি করেছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাট জিপিটি। এর কার্যক্রম পরিচালনার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন মেমোরি চিপের প্রয়োজন হয়। আর এই ধরনের জেনারেটিভ এআই মডেল চিপে অতীত কথোপকথন এবং ব্যবহারকারী সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহের ক্ষমতা থাকতে হয়, যেন তা মানুষের মতো প্রতিক্রিয়া তৈরি করতে পারে। মেমোরি চিপগুলো কম্পিউটার, স্মার্টফোন এবং ট্যাবলেটে স্টোরেজ ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়। জেনারেটিভ এআই হচ্ছে এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা টেক্সট, ছবি, কোড সহ আরো অনেক কিছু তৈরি করতে সক্ষম। বিশ্বের সবচেয়ে বৃহৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি চিপ মেকারদের মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়ার 2টি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স এবং এসকে হাইনিক্স। নিজেদের সক্ষমতা বৃদ্ধির জন্য কোম্পানিগুলো এআই গবেষণা উন্নয়নে সক্রিয়ভাবে বিনিয়োগ করছে। প্রতিবেদনে সিএনবিসির এমনটাই বলা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে দক্ষিণ কোরিয়া ভারতের সাথে অত্যন্ত যার সুমধুর সম্পর্ক। সে দক্ষিণ কোরিয়া ইলেকট্রনিক বাজারে শুধু তো স্যামসাংয়েই, গোটা ভারতবর্ষের ঘরে ঘরে স্যামসাংয়ের জিনিসপত্র বিরাজ করে। এআই চিপ তাদেরকে অনেকটা সেই আগামী দিনে সুবিধা করে দেবে। লক্ষ্যমাত্রা ঠিক করেছে 2027 সাল, অর্থাৎ 2027 সালে আমরা কামাল দেখতে পাবো। এখনই দেখতে পাচ্ছি, কিন্তু সেটা ক্রমশ শীর্ষে পৌঁছবে। চ্যাট জিপিটি যেরকম গোটা বিশ্বব্যাপী কতটা আধিপত্য বিস্তার করেছে সে সম্পর্কে বিস্তারিতভাবে আমি জনকৌতূহলে আপনাদের দেখিয়েছি। উত্তরোত্তর দেখতে পাচ্ছি খুব সাধারণ যারা মানুষ অত্যন্ত সহজ সরল জীবনযাপন করে তারাও বলছেন চ্যাট জিপিটি কিন্তু অনেক উপকার করছে। ক্ষতির দিক থাকলেও ক্ষতির দিকটাকে
মানুষ যদি মাথায় রাখেন, তার যদি সতর্কতা অবলম্বন করেন, তাহলে ক্ষতি সব কিছুতেই রয়েছে, কিন্তু সেই ক্ষতিকে আপনি অতিক্রম করতে পারবেন যদি সেই বাংলার সাবধান বাণীটা মনে রাখেন। অত্যন্ত পুরনো প্রবাদ, সাবধানের কোনো মান নেই। যত সাবধান থাকবেন তত আপনি এগোতে থাকবেন। এবং তার সাথে সাথে তো পাশেই রয়েছেই মেমোরি চিপ। এই যে আজকে আমি যে জনকৌতূহল করছি, বা আপনি আজকে যে ভাবনাটা ভাবছেন, যে ভাবনাটাকে রেখে দিচ্ছেন, আজ থেকে কে বলতে পারে 30, 35, 40 বছর পর আপনি শুধু একটা কোড ব্যবহার করবেন, সেই কোডে দেখা যাবে আপনি কি কি ভেবে এসেছেন, সেই ভাবনা সেই সময়ের নিরিখে কতটা জনপ্রিয় হয়েছে, আজ কতটা প্রাসঙ্গিক, বা প্রাসঙ্গিক শুধু নয়, হয়তো সেটাই চলছে। এভাবেই তথ্য সংরক্ষণের ক্ষেত্রে এক যুগান্তকারী বিপ্লব আনতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চ্যাট জিপিটির কথা বলছিলাম না, চ্যাট জিপিটির সাফল্য এতটাই, যারা এই বিষয় নিয়ে গবেষণা করছেন বা বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ী, তাদের প্রত্যেকেই মনে হচ্ছে, আফসোস করছেন, ইস, এটা যদি আগে আমার সংস্থা বানাতে পারতো। ঠিক আছে, চ্যাট জিপিটি যখন বাজার দখল করেছে, সেই বাজারের মধ্যে তাহলে আমি বা কেন অংশীদার হব না? এরকম ভাবনা কে ভাবতে পারে আজকের বিশ্বে? একজন আছেন, এলন মাস্ক। হ্যাঁ, এলন মাস্ক বলছেন যে চ্যাট জিপিটির বিকল্প তিনিও একটা ভাবতে শুরু করছেন, এবং এর জন্য একটা বিকল্প সংস্থাও তিনি তৈরি করতে চাইছেন। টুইটারের মালিক এলন মাস্ক এই সংক্রান্ত কাজকর্মের জন্য নতুন সংস্থা তৈরির কথা ঘোষণা করেছেন। প্রকৃতির আসল স্বরূপকে বুঝতে বিকল্প ব্যবহার করতে চান, এমনটাই জানা গেছে। XAI একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী মাস্ক এই সংস্থার টিম লিডার হিসাবে থাকছেন। প্রকৃতির অপার রহস্য, প্রকৃতির এই অপার রহস্য সম্পর্কে বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ কথামৃতে উল্লেখ আছে, বলতেন, হে মা, তুমি আমাকে এই অপার পৃথিবীর মায়ায় আবদ্ধ করো না, কেন তাহলে আমি মোহগ্রস্ত হয়ে পড়ে যেতে পারি। তাই মায়া কাটিয়ে তিনি বলতেন যেন দয়া আসে। সেই অপার পৃথিবীর মায়া কিভাবে আবদ্ধ করে, অপার পৃথিবীর মহিমা জানার জন্য XAI নামে একটি সংস্থা তৈরি করছেন এলন মাস্ক। অর্থাৎ চ্যাট জিপিটি যেরকম মানব মস্তিষ্ক, মানুষ, অর্থাৎ যে যে কাজকর্ম আমরা ভাবি করব, সেগুলোর বিকল্প সে ভাবনাটা দেয়, কিন্তু এলন মাস্ক সবসময় বিকল্প ভাবনাটাকে এমন একটা স্তরে নিয়ে যান, দার্শনিক স্তরে তিনি পৌঁছে দেন। এক্ষেত্রেও তাই হয়েছে। প্রকৃতির অপার রহস্য যাতে মানুষ বুঝতে পারে, বা সে যে ভাবনা চিন্তাটা করছে, প্রকৃতির কোথায়, কোন জায়গায়, ভৌগোলিক অবস্থানে সেই ভাবনা চিন্তা এক্সিস্ট করছে, সেটাও জানা যাবে। ভাবুন একবার, কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে চাইছে দ্রুতভাবে। চড়ৈবেতি চড়ৈবেতি উপনিষদের সেই মন্ত্র কিভাবে সাকসেসফুল হয়ে উঠবে আগামীর দিনে, তা আমরা হয়তো দেখতে চলেছি। যারা এইভাবে দেখেন পৃথিবীকে, অর্থাৎ পজিটিভিস্ট, তারা এইভাবে দেখবেন। যারা নেগেটিভিস্ট, তারা বলবেন যে বিপদও রয়েছে। আমরা বলবো যে লেফট রাইট করে যেরকম আমরা হাঁটি, বাঁ পা যায় কখনো সামনে, কখনো ডান পা, এভাবে লেফট রাইট করতে করতে আমরা মার্চ করতে করতে বলতে থাকবো চড়ৈবেতি চড়ৈবেতি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক তথ্য দিলাম, শেষে আরও একটি তথ্য আপনাদেরকে দিতে চাই। তার কারণ প্রতি মুহূর্তে আপনাদেরকে আপডেট যেমন দেব, আমি নিজেও আপডেটেড হতে থাকবো এই জনকৌতূহলের মাধ্যমে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সৃষ্টি যে সমস্ত রোবট রয়েছে, প্রায় মানুষের মতোই তো তারা আচরণ করছে। নিউজ চ্যানেল আজ তাক যেরকম একটি অ্যাঙ্কারকে তারা নামিয়েছিল, প্রথম খবর দিয়েছিলাম আজ থেকে 3 বছর আগে জনকৌতূহলে। সংবাদ সংস্থা চীনের জেনহুয়া প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন একটি রোবট অ্যাঙ্কারকে তারা নামিয়েছিল। তখনই বুঝতে পেরেছিলাম হয়তোবা আমাদের দিন শেষ হয়ে আসছে, কিন্তু না, বেশ কৌতূহলও জাগলো যে রোবট ঠিক কীরকম আচরণ করছে, কত খবর পড়ছে। হ্যাঁ, এটা ঠিক কথা, 8 ঘন্টা ননস্টপ খবর তারা পড়ে দেবে, বা আমার মতো এরকম মাসের শেষে সে মাইনের প্রত্যাশা করবে না, এবং তার সাথে সাথে সে ওভারটাইমও চাইবে না, এমনকি তার জন্য তার খাবারও দিতে হবে না, শুধু চার্জ দিতে হবে। ঠিক সাম্প্রতিক সময়ে আরও একটি এরকম খবর রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সবাই। কতজন যে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই ছবি পাঠিয়েছেন, ইয়ত্তা নেই। ওড়িশা টিভি, OTV, জনপ্রিয় একটি আঞ্চলিক চ্যানেল, তারাও একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন একজন সঞ্চালিকাকে তারা খাড়া করেছেন। পুরোপুরি কি মানুষের মতো চোখের যে
আই মুভমেন্ট বা হাতের যে মুভমেন্ট থেকে বোঝা যাচ্ছে যে এটি একটি রোবোটিক। কিন্তু যখন রোবট ঘোষণা করবে যে মানুষের থেকেও আমরা এই পৃথিবীর ভালো কাজ করতে পারবো, তার কারণ মানুষের মতো আমাদের আবেগ নেই, তাই আমরা পক্ষপাত দুষ্টও না। ভাবুন একবার, কি ভাবনা! আমাদের প্রত্যেকের মধ্যে একটা পক্ষপাত অনেক সময় কাজ করে, একে ভালো লাগে তাকে ভালো লাগে, বা এই মতাদর্শ ভালো লাগে, এই খাবার ভালো লাগে, থাকবেই। এটা মানুষ, তো তার আবেগ আছে। বাঙালি যেরকম নদীমাতৃক দেশে, তার আবেগ আরেকটু বেশি। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর যে সমস্ত রোবট, তারা তো বলছে মানুষের থেকে তারা ভালো কাজ করবে এই কারণেই যে তারা কোনো আবেগ নেই। আবেগ না থাকার কারণে তারা পক্ষপাত দুষ্টহীন। আজকের মতো জনকৌতূহল এই পর্যন্তই থাকছে। কৌতূহলের খবর দেখতে সুইচ অন করবেন রাত 10টায় আর প্লাস নিউজ। আর প্লাস নিউজ সবার আগে, সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।